আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অর্থনৈতিক ক্লাসে সুস্বাগত। আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যার কাছে আমরা হাজার শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি এবং আল্লাহর রহমতে আমরা সবাই ক্লাস করতে পারছি। ঠিক আছে, তো একজন একটু রেসপন্স করো। আকাশ পোদ্দার, হ্যাঁ স্যার। স্লাইড দেখা যাচ্ছে কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। কোনো সমস্যা নেই তো না? না স্যার, এখন আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা আমাদের লেকচারে চলে যাই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, কেননা করোনা আল্লাহর রহমতে অনেক কমে গিয়েছিল, বাট ইদানিং পরিলক্ষিত হচ্ছে করোনার প্রকোপটা বেড়েছে। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। ঘর থেকে বাইরে গেলে মাস্ক পরে বাইরে যাব এবং বাইরে থেকে আসার সময় অবশ্যই হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করব ভালো করে, অথবা স্যানিটাইজিং করে নিব। ঠিক আছে, আজকে আমরা যেটা করছি, আজকে আমাদের হলো 17তম লেকচার। 17তম লেকচার আজকে আমাদের। সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ভালো করে আমরা আজকে লেকচারটা করব, কেননা খাজনা থেকে আমাদের বোর্ডে পরীক্ষার কোশ্চেন আসে। কোন বইগুলো আমরা ব্যবহার করব? রণজিৎ স্যারের বই দেখব। সৈকত, আমি কিন্তু তোমাদেরকে বলিনি অ্যাটেন্ডেন্স দিতে। গত 2 ক্লাস ধরে একই কথা বলছি, তোমরা কেউ অ্যাটেন্ডেন্স দিবে না। আর এখন অ্যাটেন্ডেন্স দিলে সেই অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আমি যখন ক্লাসের মাঝে বলবো অ্যাটেন্ডেন্স দিতে, ঠিক তখনই অ্যাটেন্ডেন্স দিবে এবং তখনই সেটা কাউন্ট হবে। ব্যাপারটা বুঝেছো? জি স্যার। আর কেউ অ্যাটেন্ডেন্স দিবে না। তো রণজিৎ কুমার স্যারের বইটা দেখবো, আর হচ্ছে আক্তার স্যার আমাদের সিটি কলেজের, ওনার বইটা আমরা একটু ভালো করে ফলো করব, তাহলে মোটামুটি আমাদের বোর্ডেও কমন পাবো, সব জায়গায় কমন আসবে। তো আজকে লেকচার নাম্বার 17, অধ্যায় 8, খাজনা। খাজনার উপরে আজকে আমাদের প্রথম ক্লাস হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাজনা। খাজনা নিয়ে আমরা কথা বলবো। খাজনা কি? যে আজকের লেকচার শেষে শিক্ষার্থীরা, আব্দুল্লাহ জুবায়ের, বারবার বলছি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? তোমরা অ্যাটেন্ডেন্স দিবে না। শোনা যায় কথা? হ্যাঁ, তাহলে শোনা গেলে যে বারবার বলছি যে অ্যাটেন্ডেন্স এখন দিবে না, অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। বোঝা গেছে? ক্লাসের মাঝে বা শেষে আমি যখন বলবো 2-3 মিনিটের সময় দিব, ঠিক ওই সময় অ্যাটেন্ডেন্সটা দিবে। এর আগে পিছে অ্যাটেন্ডেন্স দিলে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। বোঝা গেছে? বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিও না কেউ। যাই হোক, আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে, খাজনার ধারণাটা বিশ্লেষণ করতে পারবে, খাজনা দেওয়ার কারণ কি কি, কি কি কারণে খাজনার উদ্ভব হয় সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, মোট খাজনা নিট খাজনার ধারণা ব্যাখ্যা করতে পারবে, মোট খাজনা নিজ খাজনার পার্থক্যটা কি ব্যাখ্যা করতে পারবে। তো খাজনার ধারণা, খাজনা কাকে বলে একটু খেয়াল করো, একটু খেয়াল করি। সাধারণত খাজনা বলতে জমি, বাড়ি, দোকান, গাড়ি এসব ব্যবহার বাবদ নির্দিষ্ট সময়ান্তে চুক্তিভিত্তিক অর্থ প্রদানকে বোঝানো হয়, কিন্তু অর্থনীতিতে খাজনার অর্থ ভিন্নতর। অর্থনীতিতে খাজনা বলতে কোনো উপকরণ ব্যবহার বাবদ প্রদত্ত অর্থের সেই অংশকে বোঝায় যা উপকরণের অপূর্ণ স্থিতিস্থাপক যোগানের কারণে দেয়া হয়। প্রথমে বুঝলাম যে খাজনা বলতে আমি জমি, বাড়ি, গাড়ি যেগুলো ব্যবহার করব, একটা নির্দিষ্ট সময় মেয়াদে যে জমির মালিককে যা দেওয়া হবে সেটাকে বলা হয় খাজনা। আর অর্থনীতিতে খাজনা বলতে কি বোঝাচ্ছে একটু খেয়াল করো।
অর্থনীতিতে খাজনা বলতে কোনো উপকরণ ব্যবহার বাবদ প্রদত্ত অর্থের সেই অংশকে বোঝায় যা উপকরণের অপূর্ণ স্থিতিস্থাপক যোগানের কারণে দেয়া হয়। ঠিক আছে? এখন অপূর্ণ স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক সেটা অপূর্ণ বলতে কি সীমাবদ্ধ যোগানের কারণে দেয়া হয়। ঠিক আছে? এখন কথা হচ্ছে সোজা ভাষায় আমরা যেটা বলবো, খাজনা বলতে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকেই খাজনা বলে। ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমাবদ্ধ। বিভিন্ন অর্থনীতিবিদ বিশেষ করে ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের মতে ভূমি ও অন্যান্য সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক উপকরণের আয় হলো খাজনা। মার্শালের মতে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে প্রাপ্ত আয়কে খাজনা বলা হয়। ডেভিড রিকার্ডো বলেন ভূমির আদি অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমির মালিককে ভূমি হতে উৎপাদনের যে অংশ ভূমির মালিককে দেয়া হয় তাকেই খাজনা বলা হয়। কি বলেছি? সোজা কথা, ভূমি ব্যবহার বাবদ ভূমির মালিককে যা দেয়া হবে সেটাকে কি বলা হবে? খাজনা বলা হয়। অধ্যাপক মার্শাল বলেছেন ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে প্রাপ্ত আয়কে খাজনা বলে। ডেভিড রিকার্ডো যেটা বলেছেন সেটা দেখলাম। আর ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের ধারণা খাজনা শুধু ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। তো আধুনিক অর্থনীতিবিদরা কি বলেছে আমরা একটু দেখি। আধুনিক অর্থনীতিবিদ ভূমি ছাড়াও উৎপাদনের অন্যান্য উপকরণের আয়ের মধ্যেও খাজনার অস্তিত্ব রয়েছে। তাদের মতে চাহিদা অপেক্ষা যোগান কম হলে উৎপাদনের যে কোনো উপকরণ থেকে স্বাভাবিক আয় অপেক্ষা অতিরিক্ত আয় উপার্জন করতে পারে। এই অতিরিক্ত আয় হলো খাজনা। এই অতিরিক্ত আয় হলো খাজনা। ও একটু একটা উদাহরণ দিয়ে দেখো। মনে করি প্রতিটি ইটের দাম ৫ টাকা, কিন্তু হঠাৎ যদি একটি ইটের চাহিদা যোগান অপেক্ষা বেশি হয়, তবে ইটের দাম বৃদ্ধি পাবে একক প্রতি ৬ টাকা। ইটের মালিককে প্রতি অতিরিক্ত আয় হবে ১ টাকা। এই অতিরিক্ত আয় হলো খাজনা। আমি কি বলেছি একটু বুঝো, বুঝে তারপরে তোমাদের কোশ্চেন যদি থাকে আমাকে করবে। খাজনা বলতে কি বোঝাচ্ছে দেখো, খাজনা হচ্ছে জমি, ভূমি, বাড়িঘর, দোকানপাট ইত্যাদি ব্যবহার বাবদ জমির মালিককে যে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে তাকেই বলা হয় খাজনা। ঠিক আছে? দেখো, একটা ইটের দাম হচ্ছে ৫ টাকা, কিন্তু যদি ইটের চাহিদা যোগান অপেক্ষা বেড়ে যায় তখন ইটের দাম বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে যদি ইটের প্রতি একক ইটের দাম যদি ৬ টাকা হয়, তাহলে অতিরিক্ত আগে ৫ টাকা ছিল, এখন ৬ টাকা, অতিরিক্ত যে ১ টাকা আসবে, এই ১ টাকাই হলো আমাদের খাজনা, বা অতিরিক্ত যে টাকাটা দেওয়া হবে সেটাই হলো খাজনা। আরিয়ান ইসলাম, সেকশন আই 4155। তোমাদের সাথে প্রত্যেক দিন যদি একইভাবে কথা বলতে থাকি তাহলে ক্লাস লেকচারটা নষ্ট হয়ে যায়, সময় বা কালক্ষেপণ হয়। গত ২ লেকচারে একই কথা বলেছি যে তোমরা অনলাইন ক্লাসে ঢুকেই সাথে সাথে প্রেজেন্ট দিবে না। আমি যখন তোমাদেরকে প্রেজেন্ট দিতে বলবো, একটা নির্দিষ্ট সময়ে প্রেজেন্ট দিতে বলবো, ওই সময় প্রেজেন্ট দিবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? শুনেছো আরিয়ান ইসলাম? জি স্যার। হ্যাঁ। সো এরপরে আগে বা পরে যদি তোমরা প্রেজেন্ট দাও, সেই প্রেজেন্ট কাউন্ট হবে না। গত ২ লেকচারে একই কথা বলছি, যে আবারও প্রেজেন্ট দিচ্ছে ভুইয়া, এফাত ভুইয়া, রোল নাম্বার 4438, সেকশন জে। তোমরা প্রেজেন্ট দিয়ে ক্লাস না করে চলে যাও, অথবা লাস্ট 5 মিনিটসে এসে আবার জয়েন করো। এগুলো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে, আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যারদের। ঠিক আছে? সো তোমরা এই কাজগুলো করবা না। বোঝা গেছে? সো ক্লাসের মাঝে একটা নির্দিষ্ট সময় দিব আমি, ওই সময়ে উপস্থিত থেকে প্রেজেন্ট দিতে হবে। এর আগে বা পরে প্রেজেন্ট দিলে সেই প্রেজেন্টটা কাউন্ট হবে না। ইফাত ভুইয়া, তুমি কি আমার কথা শুনেছো? তো চিত্রের সাহায্যে খাজনার ধারণাটি দেখানো হলো, একটু দেখো।
দেখো এই যে ও Q1 যেটাকে বলা হচ্ছে, দুইটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষে ভূমির যোগান, এক্স অক্ষে আমরা কি করেছি, এক্স অক্ষে আমরা ভূমির যোগানটা নির্ধারণ করেছি, আর ওয়াই অক্ষে হচ্ছে দামটা নির্ধারণ করেছি। ঠিক আছে, দাম নির্দেশিত। এই SQ1 এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ না, সো লম্ব অক্ষের সমান্তরাল। ইচ্ছা করলে এই ভূমির ও Q1 যোগানটা Q2 মানে এই সাইডে আমরা দিতে পারবো না, কেননা বাংলাদেশের যে ল্যান্ড এরিয়া আছে সেই ল্যান্ড এরিয়া কি সীমাবদ্ধ, মানে একটা নির্দিষ্ট, ইচ্ছা হলে ল্যান্ড এরিয়া বাড়বে এমন কোন অবস্থা আছে? কখনোই না। মানে ভূমির আয়তন কখনো বাড়েও না, কখনো কমেও না, হয়তোবা মালিকানা স্থানান্তর হয়। তো দেখো বিষয়টা, তো দাম, ভূমির যখন চাহিদা ছিল D0, এই যে দেখো, এটা হলো চাহিদা রেখা, এটা হলো যোগান রেখা। চাহিদা রেখা D0, যোগান রেখা SQ1 কে এ বিন্দুতে ছেদ করেছে। দাম নির্ধারিত হচ্ছে P0, পরিমাণ নির্ধারিত হচ্ছে Q1। সো দাম নির্ধারিত হচ্ছে P0, পরিমাণ নির্ধারিত হচ্ছে Q1। তাহলে খাজনা আমার কতটুকু দিতে হচ্ছে, দাম ইনটু পরিমাণ। সো এতটুক দাম আর এতটুক পরিমাণ, তাহলে কি এই আয়তক্ষেত্র রেক্টেঙ্গেল ও P0 A Q1। দেখো চিত্রে জমি বা উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হওয়ায় যোগান রেখা Q1S প্রাথমিক চাহিদার পরিমাণ D0 হলে অর্থনৈতিক খাজনা হয় ও P0 A A1 ও P0 A Q1। এতটুকু। এখন কথা হচ্ছে, জমি বা উপকরণের চাহিদা বেড়ে গেল, আমরা এর আগেও পড়েছি, চাহিদা বেড়ে গেলে চাহিদা রেখা কোন দিকে শিফট করবে, চাহিদা রেখা ডানে শিফট করবে। চাহিদা রেখা যখনই আমাদের ডানে শিফট করলে ব্যাপারটা কি হচ্ছে একটু দেখো, চাহিদা রেখা যখনই আমাদের ডানে শিফট করার সাথে সাথে বিষয়টা কি হয়ে গেল, এই যে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, চাহিদা রেখা ডানে শিফট করলো, ডানে শিফট করলে এটা D1 হয়ে গেল। চাহিদা বাড়ার সাথে সাথে দামটা বাড়লো কিনা, দামটা বাড়লো, OP0 থেকে OP1 এ গেল। এই যে অতিরিক্তটা টাকা আগে খাজনা হলো D0 এর সাপেক্ষে OP0 AQ1, এখন খাজনা বেড়ে যে OP1 PQ1 হলো, OP1 BQ1 হলো। এই যে অতিরিক্ত যে খাজনা P0 P1 BA, এটা কার পকেটে গেল, জমির মালিকের। দেখো জমি বা উপকরণের চাহিদা বৃদ্ধি পেয়ে D1 হলে দাম P1 এ বৃদ্ধি পাবে, তখন অর্থনৈতিক খাজনা হবে OP1 BQ1, OP1 BQ1। অতএব জমি বা অপর কোনো উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, মানে বাড়বে না। দাম যতই বাড়ুক জমির যোগান বাড়ানো সম্ভব না। খাজনার উদ্ভব হয়। অধ্যাপক মার্শাল এভাবে খাজনাকে জমির সাথে সম্পর্কিত দেখান। তোমরা কি চিত্রটা বুঝতে পেরেছো? একজন রেসপন্স করো। অর্পণ পোদ্দার বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? সো জমি ব্যবহার বাবদ জমির মালিককে যেটা দেয়া হচ্ছে খাজনা, কোন একটা নির্দিষ্ট সময়ে ভূমির যোগান স্থির, সেজন্য ভূমির যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল, যা চাহিদা রেখাকে এই বিন্দুতে ছেদ করে। দাম নির্ধারিত হয় P0, পরিমাণ নির্ধারিত হয় Q1। তাহলে খাজনার পরিমাণ হচ্ছে OP0 AQ1। কোনো কারণে আমাদের জমির চাহিদা বেড়ে গেল, চাহিদা রেখা ডানে শিফট করলো, করার সাথে সাথে দাম বৃদ্ধি পেয়ে P1 হলো, কিন্তু পরিমাণ একই রইল। এই যে অতিরিক্ত P1 হলো, তখন আগে খাজনা ছিল OP1 AQ1, এখন খাজনা হচ্ছে OP1 BQ1। আগে OP0 AQ1 ছিল, এখন OP1 BQ1। এই যে অতিরিক্ত যে বাড়লো, এই বাড়াটা কি শুধুমাত্র চাহিদা বৃদ্ধির ফলে দামটা বেড়ে গেল। যে ইটের উদাহরণ দিয়েছি, 5 টাকা ছিল, অতিরিক্ত যে 6 টাকা যোগানের তুলনায় যদি চাহিদা বেড়ে যায়, অতিরিক্ত ইটের দাম বেড়ে যাবে। দাম বাড়লে অতিরিক্ত টাকাটা কার কাছে যাবে? মালিক পক্ষের
পকেটে যাবে বা জমির মালিকের পক্ষে যাবে। এখন খাজনা দেওয়ার কারণ বিষয়টা দেখো, খাজনা কেন দেয়া হয়? খুব ভালো করে খেয়াল করো, খাজনা কেন দেয়া হয় তা নিয়ে ক্লাসিক্যাল আধুনিক অর্থনীতিবিদগণের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মনে করেন ভূমির পারিশ্রমিকই হলো খাজনা। অপরদিকে আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন ভূমি ছাড়াও যে সকল উপাদানের যোগান সীমাবদ্ধ, যে সকল উপাদানের চাহিদা বৃদ্ধি পেলে তারা যে অতিরিক্ত আয় করে তাই হলো খাজনা। তো খাজনা দেওয়ার কারণগুলো আমি চিহ্নিত করেছি ৫টা কারণ। চাহিদা ও যোগানের তারতম্য মানে অস্থিতিস্থাপক যোগান বা সীমাবদ্ধ যোগান। যে যোগানটা কি হয় না, ইচ্ছা করলেও আমরা বাড়াতে পারবো না বা ইচ্ছা করলেও আমরা কমাতে পারবো না। তারপরে কি রয়েছে দেখো, উর্বরতার পার্থক্য, অবস্থানগত পার্থক্য, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, সুযোগ ব্যয়। এখন আসো অস্থিতিস্থাপক যোগান বা সীমাবদ্ধ যোগান বা চাহিদা ও যোগানের তারতম্যটা আমরা একটু ভালো করে দেখি। অস্থিতিস্থাপক যোগান বলতে কি বোঝাচ্ছে? মানে যেই দ্রব্যের যোগানটা কি, যেই দ্রব্যের যোগানটা সীমাবদ্ধ, ইচ্ছা করলেও যেটার যোগান বাড়ানো সম্ভব না। দেখো, প্রকৃতিতে মানুষের ব্যবহার উপযোগী কোনো উপাদানের যোগান অস্থিতিস্থাপক বা সীমাবদ্ধ হলে খাজনা দেখা দিতে পারে। যেমন জমির চাহিদার তুলনা সীমিত, তাই এটি ব্যবহারের বিনিময়ে খাজনা দিতে হয়। এই ধারণাটি চিত্রের সাহায্যে আমরা দেখাতে পারি। চিত্রের সাহায্যে আমরা দেখাতে পারি। চলো আমরা চিত্রে চলে যাই। দেখো, একই জিনিস বলেছি আমরা, চিত্রগুলো খুব ভালো করে দেখবে এবং খুবই ইম্পর্টেন্ট এই চিত্রগুলো। দেখো, খেয়াল করো, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এক্স অক্ষে কি দেখাচ্ছে? জমির পরিমাণ। ওয়াই অক্ষ আর মানে রেন্ট, রেন্ট মানে খাজনা দেখাচ্ছে, মানে খাজনার পরিমাণ নির্দেশিত। জমির পরিমাণ এস এস দ্বারা বোঝাচ্ছে সীমাবদ্ধ যোগান। জমির পরিমাণটা কি একটা নির্দিষ্ট ভাবে সীমাবদ্ধ, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য না, সব সময় জমির যোগান সীমাবদ্ধ। তুমি ইচ্ছা করলে আমি যোগান বাড়াই দিতে পারবো না। ঠিক আছে, বাজারে যেমন ধান শর্ট পড়লো, চাল শর্ট পড়লো, আমি সাথে সাথে ওয়্যার হাউস থেকে, খামার থেকে, ধান থেকে চাল ভাঙিয়ে চালের যোগানটা বাড়াতে পারবো, কিন্তু জমির যোগান এরকম বাড়ানো সম্ভব না। পৃথিবীর যে আয়তন রয়েছে সেই আয়তন কখনো বাড়ানো সম্ভব না। একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, সে ঠিক জমিরও একটা নির্দিষ্ট আয়তন রয়েছে। জমির আয়তন বাড়ানো সম্ভব না, সেজন্য জমির যে যোগান, এই যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল। এখন দেখো, ভূমি অক্ষে জমির পরিমাণ, লম্ব অক্ষে খাজনার পরিমাণ নির্দেশিত। এস এস হচ্ছে জমির অস্থিতিস্থাপক যোগান বা সীমাবদ্ধ যোগান রেখা। ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি হচ্ছে জমির চাহিদা নির্দেশ করে। দেখো, ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি এগুলো হলো জমির কি নির্দেশ করতেছে? চাহিদা নির্দেশ করে। চিত্র অনুযায়ী চাহিদা রেখা ডি নট হলে, ডি নট হলে তাহলে ও এল নট পরিমাণ ভূমির চাহিদা সৃষ্টি হয়। এই যে দেখো, ও এল নট পরিমাণ জমির চাহিদা সৃষ্টি হয়, পরে এল নট এস পরিমাণ জমি অব্যবহৃত থাকে। এই যে এতটুক জমি অব্যবহৃত থাকে, মানে জমি রয়েছে অনেক, যেহেতু আমাদের চাহিদা নাই, জমির কোনো চাহিদা নাই, সেক্ষেত্রে ও এল নট পরিমাণ জমিটা কি চাষাবাদ হয়, বাট এল নট এস পরিমাণ জমিটা অব্যবহৃত থাকে, ফলে এক্ষেত্রে খাজনা দেওয়া হয় না। আর যখনই চাহিদা বেড়ে ডি ওয়ান হলো, আমরা জানি চাহিদা বাড়লে চাহিদা রেখা ডানে শিফট করে, ডানে শিফট করার সাথে সাথে কি হচ্ছে? সীমাবদ্ধ যোগানকে এস এস এ এস বিন্দুতে ছেদ করলো, যার ফলে কি চাহিদা, জমির চাহিদা হচ্ছে কি ও এস, জমির চাহিদা ও এস, এক্ষেত্রে খাজনার পরিমাণ শূন্য। খাজনা মানেটা কি? খাজনা মানে উদ্বৃত্ত আয়। তো এক্ষেত্রে চাহিদা ডি ওয়ান হলেও খাজনার পরিমাণটা শূন্য, কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়ে
G2 হলে এই যে দেখো আরো চাহিদা বৃদ্ধি পেল, চাহিদা বৃদ্ধি পেয়ে G2 হলে খাজনা হয় OR1 AS বা OR1 পরিমাণ। এই যে দেখো D2 হলে খাজনার পরিমাণ হচ্ছে OR1। চাহিদা আরো বৃদ্ধি পেয়ে D3 হলো, তাহলে জমির যে খাজনা সেই খাজনা আরো বাড়লো, খাজনা বেড়ে কত হইলো OR2। তো দেখা যাচ্ছে যে যেহেতু জমির যোগান স্থির কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে শস্যের চাহিদা বৃদ্ধির কারণে অধিক খাজনা দিতে হয়, অর্থাৎ চাহিদা বৃদ্ধির কারণে অর্থনৈতিক খাজনা বৃদ্ধি পায়। ক্লিয়ার? তো খাজনা কেন দেয়া হয়? খাজনা দেওয়ার প্রথম কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বাড়ার সাথে সাথে চাহিদা বৃদ্ধি পায়, চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অধিক হারে খাজনা দিতে হয়, কেননা চাহিদা বৃদ্ধির কারণে অর্থনৈতিক খাজনাটা বৃদ্ধি পায়। ক্লিয়ার হয়েছে? সমস্যা আছে এই চিত্রে? রেসপন্স করো একজন। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। বোঝা গেছে এই চিত্র? সমস্যা আছে? না। এখন আসো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে কার্যকারিতা সেটা নিয়ে একটু আলোচনা করি, এরপরে বাকি তিনটা নিয়ে আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা মানেটা কি? দেখো তোমরা উৎপাদন চ্যাপ্টার পড়েছো ভূমি অক্ষে উপকরণ লেবার ক্যাপিটাল, লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশিত, এটা হচ্ছে উৎপাদন অপেক্ষক কিউ সমান ফাংশন অফ এল কে, কিউ সমান ফাংশন অফ এল কে, এল কে টা কি ইনপুট, এল কে টা কি ইনপুট, আর কিউটা কি, কিউটা হলো আউটপুট। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ নির্দেশ করে, আর একটা জমিতে যদি আমি ধান গম চাল উৎপাদন করতে যাই শ্রম মূলধন ছাড়া সম্ভব না, সো এটা হচ্ছে ইনপুট। তো ইনপুট তসলিম আহমেদ মাত্র এসেই 12টা 23-এ এসেই প্রেজেন্ট দিচ্ছ, তোমাদেরকে বারবার বলেছি ক্লাসে প্রেজেন্ট দিতে হলে আমার অনুমতি ছাড়া প্রেজেন্ট দেওয়া যাবে না। আমি একটা নির্দিষ্ট সময় দিব, সেই সময়ে বলবো এবং সেই সময় সবাই উপস্থিত থাকার সাপেক্ষে প্রেজেন্টটা দিতে হবে। বোঝা গেছে তসলিম? এই ভুলগুলো আর করবে না। আমার বলার আগে যারা প্রেজেন্ট দিবে তাদের প্রেজেন্ট কাউন্ট করা হবে না। তো এই যে ব্যাপারটা দেখো যে একই জমিতে ক্রমাগত নির্দিষ্ট হারে শ্রম ও মূলধন নিয়োগ করলে L1 L2 L2 L3 L3 L4 মানে কি আমি ক্রমাগত একটা নির্দিষ্ট জমিতে শ্রম আর মূলধনটা কি বাড়িয়ে দিচ্ছি, শ্রম এবং মূলধনটা বাড়িয়ে দিচ্ছি। এখন স্বাভাবিকভাবে তোমাদের মনে পড়বে যে স্যার একটা নির্দিষ্ট জমিতে আমি শ্রম আর মূলধন যদি বাড়াতেই থাকি তাহলে উৎপাদন বাড়বে, তাই না? হ্যাঁ, উৎপাদন বাড়বে, বা উৎপাদন বাড়লেও তা ক্রমহ্রাসমান হারে বাড়বে। এরপর একটা নির্দিষ্ট সময়ের পর উৎপাদন আর বাড়বে না, উৎপাদন আর কমবে। কেননা দেখো তুমি তোমার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে চিন্তা করো, আমি ভার বহন করতে পারি 50 কেজি, 10 কেজি নিলাম না আরো নিতে পারবো, 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি নিলে আমি আর ভার বহন করতে পারবো না, এরপর 60 কেজি নিলে আমি পড়ে যাব। ঠিক জমিও একই অবস্থা, জমি একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে পারে। এখন ওই জমিতে যদি আমরা ক্রমাগত ভাবে লেবার ক্যাপিটাল ইনপুট গুলো বাড়িয়ে দিই, শ্রম মূলধন ইনপুট যদি আমি বাড়িয়ে দিই, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদন বাড়লেও তা ক্রমহ্রাসমান হারে বাড়বে, অল্প হারে বাড়বে। কিন্তু এরপরও যদি আমি আরো লেবার ক্যাপিটাল বাড়িয়ে দিই উৎপাদন বাড়বে না, কমে যাবে। এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দেখো কি বলেছে, একই জমিতে ক্রমাগত নির্দিষ্ট হারে শ্রম ও মূলধন নিয়োগ করলে উৎপাদনের পরিমাণ প্রথমে বাড়লেও দেখো উৎপাদনে ও থেকে L1 বা L1 থেকে L2 L2 থেকে L3, L1 থেকে L2 বাড়ছে, L2 থেকে L3 বাড়ছে, L2 থেকে L3 বাড়ছে, কিন্তু এরপরে আস্তে আস্তে এই জায়গা দিয়ে সর্বোচ্চ হচ্ছে এই জায়গা দিয়ে কমে আসতেছে। তো দেখো বিষয়টা যে উৎপাদনের পরিমাণ প্রথমে বাড়লেও পরে তা ক্রমহ্রাসমান হয়,
চিত্রে নির্দিষ্ট পরিমাণ উপকরণ নিয়োগ বৃদ্ধির প্রেক্ষিতে মোট উৎপাদন ক্রমান্বয়ে ক্রমহ্রাসমান হারে ওএ ও বি বিসিসিডি হয়। ও এ বাড়লো, বেশি হারে বাড়লো, এ বি কম, তার থেকে একটু কম হারে বাড়ছে, আবার এ বি থেকে একটু কম হারে বাড়ছে, আবার সিডি আরো কম হারে বাড়ছে। কিভাবে বুঝবো এই গ্যাপ গুলা? ও থেকে এ এর গ্যাপটা বড়, এর থেকে বি এর গ্যাপটা তার থেকে একটু ছোট, বি থেকে সি এর গ্যাপটা আরো ছোট, সি থেকে ডি এর গ্যাপটা আরো ছোট। এটা দ্বারা বোঝানো যাচ্ছে যে আমি যদি উৎপাদন ব্যবহৃত মূলধন এবং শ্রম বাড়াই, একটা নির্দিষ্ট মেয়াদে উৎপাদন বাড়বে, বা তা ক্রমহ্রাসমান হারে। সো এই বিধির বিপরীত বিধি কার্যকর হলে একখণ্ড জমিতে উৎপাদন দ্বারা সমগ্র পৃথিবীতে মানুষের চাহিদা মেটানো যেত, যা অবাস্তব। এই জন্য জমির ব্যবহারের জন্য খাজনা দিতে হয়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো আমি যদি খালি বাড়ালে আমার উৎপাদন বেড়ে যেত, তাহলে এখান থেকে বলছে যে তাহলে একটা জমি নিয়ে খালি লেবার ক্যাপিটাল বাড়ায় দিতাম, সারা পৃথিবীর মানুষের যে খাদ্য শস্যের চাহিদা সেটা মিটে যেত, যেটা বাস্তবে কখনোই সম্ভব না। এখন আসো, তাছাড়াও ডেবিট রেকর্ডের মধ্যে যে তিনটি কারণে খাজনার উদ্ভব হয়, একটা হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির উৎপাদিকা শক্তির যে পার্থক্য, 3 নাম্বার হচ্ছে ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকর। এখন আসো, এছাড়াও আমি প্রথমে যেটা বলছি, দেখো উর্বরতার পার্থক্য, অবস্থানগত পার্থক্য, আরেকটা হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক আছে, এগুলো নিয়ে এখন আমি একটু কথা বলবো, বা স্থানান্তর ব্যয় যাই বলি না কেন। উর্বরতার পার্থক্য একটু খেয়াল করো। ডেবিট রেকর্ডের মধ্যে জমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনা দিতে হয়। নির্দিষ্ট জমি অপেক্ষা উৎকৃষ্ট জমি ব্যবহারকারীরা মালিককে অধিক হারে খাজনা প্রদান করে। কি বলেছি? জমির উর্বরা শক্তির কারণে, এই যে উর্বরা শক্তির কারণে খাজনা বেশি দিতে হয়। যে জমির উর্বরা শক্তি বেশি তার বেশি খাজনা দিতে হয়, যে জমির উর্বরা শক্তি কম তার কম খাজনা দিতে হয়। এরপরও রয়েছে অবস্থানগত পার্থক্য। এটা অবস্থানগত পার্থক্য। অবস্থানগত পার্থক্যটা কি একটু খেয়াল করো। জমির অবস্থানগত পার্থক্যের কারণে জমি ব্যবহারকারীকে খাজনা দিতে হয়। দূরবর্তী জমি অপেক্ষা শহর ও বাজারের নিকটবর্তী জমি ব্যবহারকারীর নিকট চাহিদা বেশি থাকে, ফলে এ ধরনের জমির খাজনাও অধিক প্রদান করতে হয়। বাজারের সাথে, হাট বাজারের সাথে জমির খাজনাটা বেশি দিতে হয়। যদি জমি ওই হাট বাজার থেকে বেশ দূরে থাকে, খাজনার পরিমাণও তখন কমে আসে। ঠিক আছে? ব্যাপারটা বুঝেছো? না বুঝলে অবশ্যই সাথে সাথে আমাকে নক দিবে। এছাড়াও রয়েছে তোমার স্থানান্তর ব্যয়। স্থানান্তর ব্যয়টা কি একটু খেয়াল করো। স্থানান্তর ব্যয় বা সুযোগ ব্যয় যাই বলি না কেন, এটা হচ্ছে স্থানান্তর ব্যয় বা সুযোগ ব্যয়ের প্রেক্ষিতে তোমার খাজনা প্রদান করতে হয়। স্থানান্তর ব্যয় বা সুযোগ ব্যয়ের কারণে খাজনা দিতে হয়। জমির বিকল্প ব্যবহারের কারণে এই ধরনের ব্যয়ের সৃষ্টি হয়। এক খণ্ড জমিতে ধান ও পাট উভয় চাষ করা যায়, কিন্তু যে কোনো সময় একটি চাষ করতে হলে জমিতে যে সুযোগ ব্যয়ের সৃষ্টি হয় তাই হবে খাজনা। ঠিক আছে? তাই হবে খাজনা। সো আমরা খাজনা দেওয়ার কারণগুলো প্রপারলি বুঝে গেলাম যে কি কারণে খাজনা দেওয়া হচ্ছে। এখন আসো আমরা মোট খাজনা এবং নিট খাজনার সম্পর্কে জানবো। মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে পার্থক্য সম্পর্কে ওয়াকিবহাল হব। এখন খাজনা সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে মোট খাজনা, যেটাকে বলা হয় গ্রস রেন্ট, GROSS, গ্রস রেন্ট। আরেকটা হচ্ছে নিট খাজনা, NET, নেট রেন্ট। মোট খাজনাটা কি দেখো, একটু ভালো করে দেখো, শুনো, ভালো করে শুনো। মোট খাজনাটা কাকে বলা হয়? ভূমি ব্যবহারকারী কর্তৃক ভূমির মালিককে প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বলে। মোট খাজনার মধ্যে ভূমির বিশুদ্ধ খাজনা ছাড়াও ভূমির মালিকের মূলধন, নিয়োগ বাবদ সুদ, নিজস্ব শ্রমের মজুরি, সরকারকে দেয় কর, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তো মোট খাজনা মানেটা কি? মোট খাজনা সমান সমান যদি আমি লিখি, জমির বিশুদ্ধ খাজনা, মূলধন, বিনিয়োগ বাবদ সুদ প্লাস প্রাপ্তিযোগ্য মজুরি
প্লাস মালিকের সরকারের প্রদত্ত কর প্লাস ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এগুলোর সমষ্টি হবে মোট খাজনা। আর নিট খাজনা কাকে বলা হয়? নিট খাজনা হচ্ছে জমির সীমাবদ্ধ উপকরণ ব্যবহার বাবদ প্রদত্ত অর্থ, অর্থাৎ অর্থনীতিতে শুধুমাত্র ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে নিট খাজনা বলে। এরূপ খাজনাকে বিশুদ্ধ বা অর্থনৈতিক খাজনা বলা হয়। সো দেখো দুইটার ভিতরে ডিফারেন্সটা দেখো। নিজ খাজনা শুধু জমি ব্যবহার বাবদ তুমি যে খাজনাটা হবে সেই খাজনা যখন জমির মালিককে দিয়ে দিবে তখন সেটাকে নিজ খাজনা বলে বা অর্থনৈতিক খাজনা বা বিশুদ্ধ খাজনা বলে। কিন্তু মোট খাজনা বলতে গেলে তোমার মোট খাজনার সাথে তোমার যোগ করতে হবে মোট খাজনা সমান সমান বিশুদ্ধ জমির বিশুদ্ধ খাজনা প্লাস এই যে সে ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রেনিউর মানে ভূমি বাবদ ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রেনিউর। সো মোট খাজনা হচ্ছে জমির বিশুদ্ধ খাজনা প্লাস মূলধন সে মালিক নিয়োগ করছে মূলধনের সুদ দিতে হবে প্লাস প্রাপ্তিযোগ্য মজুরি প্লাস মালিক কর্তৃক প্রদত্ত কর সরকারকে যে কর দিয়েছে সেই কর প্লাস ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এগুলোর সমষ্টি হবে মোট খাজনা। এখন এখানে চিত্র দেয়া আছে, একটু খেয়াল করো, চিত্রটা একটু ভালো করে বুঝো। দেখো ভূমি অক্ষে ভূমির যোগান, লম্ব অক্ষে খাজনা নির্দেশিত। জি হচ্ছে প্রাথমিক চাহিদা, চিত্র অনুযায়ী যদি জমির যোগান প্রাথমিক চাহিদা। এখন দেখো এস কিউ নট হচ্ছে অস্থিতিস্থাপক যোগান, চিত্র অনুযায়ী যদি জমির যোগান R1A অপেক্ষা বেশি R1B হয়, R1A অপেক্ষা বেশি R1B হয় সেক্ষেত্রে খাজনা বৃদ্ধি পাবে এবং যোগান R2D অপেক্ষা চাহিদা R2C কম হলে খাজনা হ্রাস পাবে। সো ই নট বিন্দুতে জমির চাহিদা ও যোগান পরস্পর সমান বিধায় নিট বা অর্থনৈতিক খাজনা সৃষ্টি হয় ও আর নট পরিমাণ। এখন দেখো একটু খেয়াল করো, বিষয়টা খুবই মজার যদি বোঝা যায়। দেখো আমি আবার বলছি, ভূমি অক্ষে ভূমির যোগান, লম্ব অক্ষে খাজনা নির্দিষ্ট, এস কিউ নট হচ্ছে অস্থিতিস্থাপক বা সীমাবদ্ধ যোগান, জি হলো প্রাথমিক জমির চাহিদা, ই নট বিন্দুতে ছেদ করে জমির খাজনা নির্ধারিত হয় ও আর নট পরিমাণ। এখন দেখো দুইটা সিচুয়েশন এখানে বিবেচনা করেছি। সিচুয়েশন একে বলছে R1 খাজনা হলে কি হয়, R2 খাজনা হলে কি হয়। R1 হলে কি হয় দেখো, খাজনার পরিমাণ যদি R1 হয়, জমির যোগান রয়েছে R1A, জমির চাহিদা রয়েছে R1B। আবার বলছি জমির যোগান রয়েছে R1A, জমির চাহিদা রয়েছে R1B, মানে জমির চাহিদাটা বেশি, তাহলে অবশ্যই খাজনা বেশি বৃদ্ধি পাবে। জমির চাহিদা যেহেতু বেশি, জমির যোগান কম, অবশ্যই দাম বাড়ে না, ঠিক এখানেও খাজনা বৃদ্ধি পাবে। আবার সিটিতে দেখো জমির চাহিদা রয়েছে R2C, কারণ জি রেখা কোন বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে, জমির চাহিদা রয়েছে R2C কিন্তু জমির যোগান রয়েছে R2D। তার মানেটা কি, যোগান বেশি চাহিদা কম, তাহলে দাম কমবে, সেক্ষেত্রে খাজনাও কমবে। সো ই বিন্দুতে আমাদের খাজনা ই নট বিন্দুতে আমাদের খাজনা নির্ধারিত হয় আর নট পরিমাণ। সো অর্থনৈতিক খাজনা সৃষ্টি হয় ও আর নট পরিমাণ। এখন মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য আমরা দেখব। দেখো কোন নির্দিষ্ট জমি বা বাড়ি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারীকে তার মালিককে যে পরিমাণ অর্থ প্রদান করা হয় সর্বসাফল্যে তাকে মোট খাজনা বলা হয়। আর নিট খাজনা বলছে অর্থনীতিতে শুধু অস্থিতিস্থাপক উপকরণ ব্যবহারের জন্য মানে সীমাবদ্ধ যোগানের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে নিট খাজনা বলে। নাম্বার 2, আনুষঙ্গিক উপাদান। মোট খাজনার মধ্যে নিট খাজনা ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক উপাদান অন্তর্ভুক্ত, যেমন সুদ, মজুরি, কর, মুনাফা। এটা একটু আগে বলেছি মোট খাজনা সমান সমান নিট খাজনা প্লাস এই যে সে গভর্নমেন্টের কর দিতে হচ্ছে প্লাস শ্রমের মজুরি দিতে হচ্ছে, সে ক্যাপিটাল তুলতে হচ্ছে
ব্যাংক থেকে সেটা সুদ দিতে হচ্ছে, আবার তার মুনাফা। সো মোট খাজনা সমান সমান নিট খাজনা প্লাস এগুলো। তার মানে কি মোট খাজনা হচ্ছে বৃহত্তর ধারণা, নিট খাজনা হচ্ছে সংকীর্ণ ধারণা। দেখি মোট খাজনা হলো খাজনা হিসেবে প্রাপ্ত সর্বমোট অর্থ, আর নিট খাজনা হলো মোট খাজনার একটা অংশ। সবাই একটু খেয়াল করি, 12:36 বাজে, 12:38 ভিতরে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। 12:36 বাজে, 2 মিনিটের ভিতরে সবাই অ্যাটেন্ডেন্সটা ক্লিয়ার করে ফেলো। চ্যাট বক্সে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও প্রত্যেকে। তোমাদের পূর্ণ নাম, রোল, সেকশন। তোমাদের পূর্ণ নাম, রোল, সেকশন। যেহেতু 2টা সেকশন আমাকে কন্ডাক্ট করতে হচ্ছে, ক্লাস নিতে হচ্ছে আই ও জে, সো অবশ্যই প্রত্যেকে তার পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশনটা উল্লেখ করে দিবে। দেখো পার্থক্যের বিষয় চতুর্থ কি বলেছে, মোট খাজনা পরিধি বৃহৎ, নিট খাজনা পরিধি ক্ষুদ্রতর। 5 নাম্বার বলেছে মোট খাজনার হিসাব নির্ণয় করা সহজ, নিট খাজনার হিসাব নির্ণয় করা জটিল। 6 নাম্বার, মোট খাজনার মধ্যে নিট খাজনার অস্তিত্ব বিদ্যমান, নিট খাজনার মধ্যে মোট খাজনার কোনো অস্তিত্ব নেই। মনে করি মোট খাজনা হচ্ছে 1000 টাকা, পক্ষান্তরে যদি 1000 টাকার মধ্যে সুদ বাবদ 150 টাকা, মজুরি বাবদ 150 টাকা, কর বাবদ 200 টাকা, মুনাফা বাবদ 300 টাকা ধরা হয়, তবে নিট খাজনার পরিমাণ হবে 1000 মাইনাস 150 প্লাস 150 প্লাস 200 প্লাস 300 সমান সমান 1000 মাইনাস 800 সমান সমান 200 টাকা। এই হচ্ছে আজকের ক্লাসের লেকচার। এই পর্যন্ত আজকে থাকবে। তোমাদের কিছু কোশ্চেন আমি সলিউশন করতে দিব, এটা একটু ভালো করে দেখো। খাজনা ধারণাটি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? হ্যাঁ, তো তোমার কথা হবে ভূমি ব্যবহার বাবদ ভূমির মালিককে যে টাকাটা দিতে হচ্ছে তাকে বলা হবে খাজনা। খাজনা 2 প্রকার, মোট খাজনা, নিট খাজনা। মোট খাজনা, নিট খাজনা, অর্থনৈতিক খাজনা একই কথা। এরপরে আসো সেকেন্ড কোশ্চেন, দলীয় কাজ খাজনা কেন দেওয়া হয় ব্যাখ্যা করবে। কি কি কারণে খাজনা দেওয়া হয় খেয়াল আছে তো? অস্থিতিস্থাপক যোগান, ভূমির উর্বরা শক্তি, তারপরে হচ্ছে স্থানান্তর ব্যয়, অবস্থানগত পার্থক্য, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, উর্বরতার পার্থক্য, এই কারণে খাজনা দেওয়া হয়। আরেকটা দেখো, একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। করিম মিয়া একজন দরিদ্র কৃষক, তিনি অন্যের জমিতে চাষ করেন। খাজনা হিসেবে তিনি জমির মালিককে সর্বসাকুল্যে 2000 টাকা প্রদান করেন। এর মধ্যে জমি ব্যবহারের জন্য 1200 টাকা। তার মানেটা কি? 1200 টাকা কি বলতো? সুদ বাবদ 200, শ্রমের মজুরি বাবদ 200, কর বাবদ 150, ঝুঁকি গ্রহণের পারিশ্রমিক হচ্ছে 250। তার মানে সর্বসাকুল্যে যেই টাকাটা দেন সেটা হলো 2000। এই 2000 মধ্যে জমি ব্যবহারের জন্য 1200, এই 1200 জমি ব্যবহার বাবদ জমির মালিককে যেটা দিতে হয় সেটাকে কি বলা হয়? মোট খাজনা না নিট খাজনা আমি বলবো না। তো তোমরা যেটা করবে, রিকার্ডর খাজনা প্রদত্ত খাজনার সংজ্ঞা লিখবে, জমির যোগান অস্থিতিস্থাপক কেন, সীমাবদ্ধ কেন তার ব্যাখ্যা দিবে, উদ্দীপক হতে নিট খাজনার পরিমাণ নির্ণয় করবে। নিট খাজনা মানেটা কি? এই যে মোট খাজনা থেকে বলেই দিচ্ছি, মোট খাজনা থেকে তুমি কি কি বাদ দিবে? মোট খাজনা থেকে তুমি সুদ 200, 200, 400, 550, 250, সো টোটাল এগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাকে বলা হয় নিট খাজনা। একটু আগে আমি দেখিয়েছি, একটু আগে দেখেছো, এই যে দেখো মোট খাজনা 1000 টাকা, পক্ষান্তরে 1000 টাকার মধ্যে সুদ বাবদ 150, মজুরি বাবদ 150, কর বাবদ 200, মুনাফা বাবদ 300 দিচ্ছ। তবে নিট খাজনা হবে কি? নিট খাজনা হবে 1000 থেকে, মোট খাজনা থেকে
তোমার বাদ যাবে, এই টাকাগুলো সব বাদ যাবে, যা থাকবে সেটা হচ্ছে নিট খাজনা। তাহলে ঠিক একই ভাবে আমাদের এখানে দেখো, মোট খাজনা কত ছিল? 2000। 2000 থেকে যখন আমি এগুলো বাদ দিব, 200, এগুলো সব যোগ করব, 200, 200, 150, 250, 800 বাদ দিব, 200, 200, 400, 500, 600, 700, 800। সো 2000 থেকে এই যে 800 বাদ দিলে বাকি যেটা থাকবে সেটা হলো নিট খাজনা। সো নিট খাজনা হচ্ছে 1200। এটা ক্যালকুলেশন করে আমাকে দেখাতে হবে। উদ্দীপক হতে মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য দেখাও। উদ্দীপকে মোট খাজনা নিট খাজনার থেকে কি মোট খাজনা পরিমাণ কোনটা ব্যাপক কোনটা স্থির যা যা ওটার আলোকে তোমরা পার্থক্যটা দেখিয়ে দিবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এখন প্রত্যেকে কারো কোনো কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে তাহলে জিজ্ঞেস করো। কোনো স্লাইডে, কোনো চিত্রে যদি বুঝতে সমস্যা হয়, কোনো টপিকসে যদি বুঝতে সমস্যা হয়, আমাকে নক দাও। অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে 3 জন নাই, ঠিক আছে? 3 জন নাই। যাই হোক, কারো কোনো জায়গায় যদি সমস্যা থাকে